Good morning to everyone. Today we are going to learn a very special topic, entropy. এর আগে আমরা যত রিঅ্যাকশনের কথা বলেছি অথবা যত সিস্টেমের কথা বলেছি সবসময় বলেছি কি যে যদি কোনো রিঅ্যাকশন এক্সোথার্মিক হয় তাহলে সেটা স্পন্টেনিয়াস হয়। মানে কোনো একটা রিঅ্যাকশনে যদি হিট প্রডিউস হয় তাহলে সেটা স্পন্টেনিয়াস। স্পন্টেনিয়াস মানে স্বতঃস্ফূর্ত, যেটা অটোমেটিক্যালি কোনো কিছুর প্রয়োজন নাই, তোমাকে তাপ চাপ কোনো কিছু পরিবর্তন করতে হবে না, কিন্তু অটোমেটিক্যালি সেই রিয়াকশনটা প্রসিড করবে। তাহলে সেইগুলোকে আমরা বলেছিলাম স্পন্টেনিয়াস। কিন্তু আমরা গত ক্লাসে বলেছিলাম যে আসলে আরো কিছু ঘটনা আছে যেগুলো স্পন্টেনিয়াস কিন্তু এক্সোথার্মিক নয়। যেমন ওয়াটার, যখন তুমি একটা কোনো কন্টেইনারে রাখো, লাস্ট ক্লাসে ছবি দেখাইছিলাম যে একটা কন্টেইনারের মধ্যে ওয়াটার রাখো, দেখবা কয়েকদিন পরে সেই ওয়াটারের লেভেলটা নিচু হয়ে গেছে। তার মানে কি, উপর থেকে কিছু পরিমাণ ওয়াটার ইভাপোরেট করে চলে গেছে। তা আসলে আমাদের ওয়াটার তো বয়েল করে জানি 100 ডিগ্রি সেলসিয়াসে, কিন্তু রুম টেম্পারেচার কখনোই 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে যায় না আমাদের এখানে। মানে মোটামুটি যদি কখনো এরকম হয় যে ফিলস লাইক 42, বাট এটা তখনকার আসলে টেম্পারেচারটা হিউমিডিটির সাথে সম্পর্কিত। যে হিউমিডিটি কম বেশি হলে তখন আমাদের টেম্পারেচারের ফিলিংসটা কম বেশি হয়। যেমন আমাদের এখানকার হিউমিডিটিটা সবসময় বেশি থাকে, যে কারণে আমাদের সাফোকেটিং বা একটু মানে ফিলিংস টেম্পারেচারটা সবসময় একটু বেশি থাকে। কিন্তু এই যে বললাম যে ওয়াটারটা অটোমেটিক্যালি অর স্পন্টানিয়াসলি ভ্যাপোরাইজ হয়ে যাচ্ছে, আমাদের কিন্তু 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে হয় না। তাহলে এই ঘটনাগুলো আমি গতকালকে শুধু বলেছিলাম যে আমরা এটা একটা টার্ম এনট্রপি ব্যবহার করে এক্সপ্লেন করতে পারি। তো সেই এনট্রপি টার্মটাই আজকে আমরা শিখব যে এনট্রপিটা কি জিনিস অথবা এটা দিয়ে কি বোঝানো হয়। তারপরে আরো কিছু টার্ম আমরা সাথে সাথে ডিসকাস করব, সেটা হলো র্যান্ডমনেস। র্যান্ডমনেস তোমরা ইন্টারমিডিয়েটে প্রবাবিলিটি পড়ে আসছো, যাদের ম্যাথমেটিক্স ছিল তারা সবাই প্রবাবিলিটি পড়ছো। সেই প্রবাবিলিটিগুলো আমরা একটু দেখব যে আসলে ওরকম একটু প্রবাবিলিটি শিখে যে কোনো একটা ঘটনা, যেমন তোমরা কয়েনের কথা বলো, কয়েনের দুই পাশে দুইটা থাকে, মানে এক পাশে একটা শাপলা আর একটা হয়তো বা আমাদের ফাদার অফ নেশনের থাকে, একটা স্ট্যাচু বা কোনো একটা প্রতিকৃতি। তো সেটা একটা কয়েনকে আমরা টস করলে একবার সেই হেড পেতে পারি, অথবা আর একবার বাংলাদেশের জাতীয় ফুল অথবা ওই ইসের যমুনা সেতু এরকম যে ইসে কয়েনগুলোতে যেমন থাকে। তাহলে এখানে দুইটা ঘটনা ঘটতে পারে। একটা হলো হয় হেড পড়তে পারে, মানে ফাদার অফ নেশনের হেডটা পড়তে পারে, অথবা আর একটা যেটা আমরা বলি যে অন্য যে কোনো হয় শাপলা ফুল না হয় যমুনা সেতু অথবা অন্য যে কোনো একটা জিনিস। তাহলে এই দুইটা ঘটনার মধ্যে যে কোনো একটা ঘটনা ঘটতে পারে। তাহলে এই যে এর ভিতরে সব সময় যে হেডটা পড়বে এটা কিন্তু সম্ভব না, কারণ বাই ডিফল্ট এখানে দুইটা অপশন আছে। তাহলে দুইটা অপশনের ভিতরে একটা অপশন যে কোনো একটা হতে পারে, তাহলে ওই হেডটা পাওয়ার সম্ভাবনা হলো 1/2। তাহলে এটা হলো আমাদের একটা প্রবাবিলিটি। ঠিক একইভাবে যদি আমাদের, তোমরা তাস খেলা কেউ যেন তাস খেলতে পারো, প্লেইং কার্ডস, আমরা আজকে দেখাবো সেই তাস খেলা। Yes, তো sir. সেখানে সেই তাসের মধ্যে আমরা জানি যে টোটাল 52 কার্ডস থাকে। 52 কার্ডসের ভিতরে 4 ডিফারেন্ট ক্যাটাগরিজ। তো সেখান থেকে আমরা একটু জিনিস দেখাবো যেটা আসলে আজকে আমাদের অনেকটা গুরুত্বপূর্ণ হবে যে এই এনট্রপিটা বোঝার জন্য। তাহলে আমরা আজকে শুরু করি যে এনট্রপিটা কি জিনিস, তারপরে সেখান থেকে স্পন্টেনিটি অ্যান্ড র্যান্ডমনেস। এইগুলো র্যান্ডমনেস ঘটনাগুলো, যে যেই ঘটনাগুলো উপর তোমার হাত নাই, যে আসলে কখন কি হবে এটা বলাটা খুব মুশকিল, এরকম কোনো ঘটনাকে আমরা বলবো র্যান্ডম। তারপরে ইনক্রিজ ইন র্যান্ডমনেস ফেভার্স এ স্পন্টেনিয়াস চেঞ্জ, যেটা আসলে এনট্রপির সাথে খুবই রিলেটেড। তারপরে আমরা দেখব যে ডেফিনেশন অফ এনট্রপি অ্যান্ড স্টেটমেন্ট অফ দ্য সেকেন্ড ল।
যে এই কয়েকটা টার্ম আজকে আমরা একটু বোঝার চেষ্টা করব বা পড়ার চেষ্টা করব। সো লেটস স্টার্ট উইথ দ্য টার্ম এনট্রপি। যে কথা বলেছিলাম যে সায়েন্টিস্টরা অনেক দিন ধরে দেখছিল যে যত রকমের প্রসেস আছে আমরা সবসময় জানি কি যদি কোনো একটা রিয়াকশনে হিট ইভলভ হয় বা এনার্জি রিলিজ করে সেই রিয়াকশনটাকে আমরা এক্সোথার্মিক এবং স্পন্টেনিয়াস হিসেবে এক্সপ্লেন করে আসছি, যেটা আসলে সায়েন্টিস্টরা করেছে। ফর মেনি ইয়ার্স সায়েন্টিস্ট বিলিভ দ্যাট অনলি এক্সোথার্মিক চেঞ্জেস রেজাল্টিং ইন এ লোয়ারিং অফ ইন্টারনাল এনার্জি অর এনথালপি কুড অকার স্পন্টেনিয়াসলি। বাট দুইটা ঘটনা যেটা বলছি যে আইসকে মেল্ট করা, মানে আইসকে তুমি খোলা জায়গায় রেখে দাও তাহলে সেটা অটোমেটিক্যালি মেল্ট করে যাচ্ছে, অথবা ওয়াটারকে খালি জায়গায় রেখে দাও সেটা অটোমেটিক্যালি ভ্যাপোরাইজ হয়ে যাচ্ছে। তাহলে এই ঘটনা এইটা কিন্তু এন্ডোথার্মিক প্রসেস। তাহলে এন্ডোথার্মিক প্রসেস যদি হয় সেক্ষেত্রে আমরা কিভাবে এই যে এন্ডোথার্মিক প্রসেস কিন্তু স্পন্টেনিয়াস, এই দুইটা ঘটনা কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে। মানে একটা আর একটার সাথে আমরা একটা কথা বললাম যে হ্যাঁ আমি ভাত খেয়ে গোসল করব, আবার একজন বলল যে না গোসল করে ভাত খাবো। তো এই যে দুইটা উল্টা আলাদা মানে পুরোপুরি অপোজিট হয়ে গেল। তাহলে এরকম কন্ট্রাডিক্টরি কথা সেটা বা একটা আইডিয়া, এই দুইটা আইডিয়া কিন্তু একটা আরেকটার সাথে মিলছে না। তাহলে আমরা প্রথমে বলেছি যদি এক্সোথার্মিক হয় তাহলে সেটা স্পন্টেনিয়াস হবে, কিন্তু এখন দেখলাম কি না শুধু এক্সোথার্মিক হলেই যে স্পন্টেনিয়াস হবে এমন কোনো কথা নাই। তাহলে এখন তাহলে এই যে যে এন্ডোথার্মিক প্রসেসটা সেইটাই বা কেন স্পন্টেনিয়াস হচ্ছে তা এক্সপ্লেন করার জন্য আমাদের নতুন যে টার্মটা দরকার সেটা আমরা এখানে নিয়ে আসছি, মেল্টিং অফ আইস অ্যান্ড endothermic process and yet occurs spontaneously. On a warm day, ice melts by itself. The evaporation of water is another example of a spontaneous endothermic process. Thus arose the need of inventing another driving force that affects the spontaneity. মানে আমরা শুধু ওই যে এক্সোথার্মিক প্রসেস অথবা হিট ইভলভ হলে যে এটাকে স্পন্টেনিয়াস বলবো এটা না, তাহলে অন্য এন্ডোথার্মিক প্রসেসও যে স্পন্টেনিয়াস হতে পারে, তাহলে সেটা এক্সপ্লেন করার জন্য আমাদের নতুন একটা টার্ম আমরা ব্যবহার করেছি, এটা ইনভেন্ট করার দরকার পড়েছে। সেটা হলো যে দ্যাট দিস ওয়াজ নোন অ্যাজ দ্য এনট্রপি চেঞ্জ। তাহলে এনট্রপি চেঞ্জটা হলো যে এই যে ঘটনার বাইরেও স্পন্টেনিয়াস প্রসেস এক্সোথার্মিক প্রসেস এর বাইরেও আর একটা টার্ম আছে যেটা আমরা স্পন্টেনিটি ডিসক্রাইব করতে পারি, সেটা হলো চেঞ্জ ইন এনট্রপি। এই দেখো আমি কতগুলো তাস নিয়ে আসছি। এই যে তাসের কথা বলেছিলাম প্লেইং কার্ডস, নর্মালি আমাদের টোটাল 52টা তাস থাকে, তাহলে সেই 52 কার্ডসের মধ্যে একই ক্যাটাগরির থাকে 13টা। তাহলে এখানে দেখো এইটা কিন্তু একটা সুন্দর সিকোয়েন্সে আছে। তাহলে এইটা সিকোয়েন্সটা তৈরি করা হয়েছে A2 3 4 5 6 7 8 9 10, তারপরে জে কিউ দেন কে। আচ্ছা এই যে একটা সিকোয়েন্স সাজানো হলো, এখন এই তাসগুলোকে এই কার্ডগুলোকে যদি তোমরা কোনোভাবে জাস্ট ধরে উপরে ছুঁড়ে দাও, ছুঁড়ে দিলে তখন কি হবে জাস্ট যে কোনোভাবে এটা ডিস্ট্রিবিউট হতে পারে। এখন একবার ছুঁড়ে দেওয়ার পরে মানে আকাশে ছুঁড়ে দাও, আকাশে ছুঁড়ে দিলে তখন কি ঘটনাটা হবে সেই ঘটনাটা তোমরা কি এক্সপেক্ট করতে পারো যে এক্স্যাক্টলি এরকম অ্যারেঞ্জ হবে অর্গানাইজ হবে? যে 13টা তাস আমরা এখান থেকে এই 13 কার্ডস আমরা উপরের দিকে ছুঁড়ে দিলাম বাতাসে, তারপরে জাস্ট তুমি ওইখান থেকে কোনো ই করবা না মানে অর্গানাইজ করবা না, জাস্ট একটার পর একটা তাস তুলবা ফ্লোর থেকে অথবা যে কোনো জায়গায় যে জায়গায় পড়লো সেখান থেকে একটার পর একটা তাস তুলে নিবা। তো তোলার পরে তখন কি তোমরা দেখতে পাবা যে আসলে তাসগুলো এক্স্যাক্টলি এরকম অর্গানাইজ ওয়েতে আছে? এটা কি এক্সপেক্ট করা সম্ভব? হ্যাঁ, এটা এক্সপেক্ট করা সম্ভব না নরমালি। তবে যদি আমরা মানে একটা নির্দিষ্ট
ফর্মুলা ফলো করি যেখানে র্যান্ডমনেসটা আসলে এই যে 13টা কার্ড আছে, তাহলে 13টা কার্ডের মধ্যে যদি বলি তুমি এই 13টা কার্ডের মধ্যে একটা কার্ড জাস্ট এ, হ্যাঁ, জাস্ট এ কার্ডটা পাওয়ার প্রবাবিলিটি সেটা কত হবে? তুমি যে কোনো একটা তাস তুলো বা যে কোনো একটা কার্ড তুলে নিলে সেখান থেকে সেই কার্ডটা যে এ হবে তার প্রবাবিলিটি হলো মাত্র 1/13। মানে তুমি 13টা তাস তুললে তার ভিতরে একটা এ হবে, এটা কনফার্ম। তার মানে তার প্রবাবিলিটিটা কি হচ্ছে 1/13। কিন্তু 13টা কার্ডের মধ্যে 13টাই এরকম সিকোয়েন্সিয়ালি আসবে, সেই প্রবাবিলিটিটা কত? মানে আস্তে আস্তে 1/13, তারপরে আবার এরপরে আবার 1/13, আবার 1/13, এরকম করে করে ডিভাইড করে 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 মানে মিলিয়নস অফ টার্নস যদি তুমি করো, তাহলে সেখান থেকে একটা পসিবিলিটি আছে যে এই অর্গানাইজ ওয়েতে তুমি পেতে পারো। সেটা হতে পারে 1 মিলিয়ন বা 2 মিলিয়ন টার্ন পরে একটা সিকোয়েন্স বা একটা প্রবাবিলিটি এরকম হতে পারে যে তুমি এই নাম্বারগুলো পেতে পারো বাই সিকোয়েন্স। কিন্তু সেই 1 মিলিয়নের মধ্যে একটা ঘটনা হতে পারে যেটা কমপ্লিটলি অর্গানাইজড, আর বাকি 1 মিলিয়নের মধ্যে মানে 10 লক্ষ থেকে একটা নাম্বার বাদ দিয়ে, তার মানে 9,99,999, সেই ঘটনাটাকে আমরা বললাম যে এই রকম একটা সিকোয়েন্স বা অর্গানাইজেশন পেতে পারি, যেইটা আসলে র্যান্ডম, যে তোমার এইটার উপরে কোনো হাত নেই। এই ঘটনাটাই বেশিরভাগ ঘটবে। সারা পৃথিবীতে যত রকমের ঘটনা আছে না, যা বলো না কেন, প্রত্যেকটাই ওই রকম, মানে অর্গানাইজেশনের একটা নির্দিষ্ট মাত্র আছে, মানে ক্রাইটেরিয়া আছে, আর নন অর্গানাইজের কোনো ক্রাইটেরিয়া নাই। এবং প্রত্যেকটা সাবস্ট্যান্স, প্রত্যেকটা বস্তু এই নন অর্গানাইজড ফর্মে থাকার টেন্ডেন্সিটাই সবচেয়ে বেশি। কারণ এখানে যদি টোটাল আমরা ইভেন্ট কাউন্ট করি, তাহলে সেখানে আমি হিসাব করে বললাম যে অ্যাবাউট 1 মিলিয়ন, মানে 10 লক্ষ ঘটনার মধ্যে একটা মাত্র অর্গানাইজড ইভেন্ট, আর বাকি 9,99,999 এই ইভেন্টগুলো হলো নন অর্গানাইজড। তাহলে সারা দুনিয়ার যত রকমের ফিজিক্যাল প্রপার্টি, ফিজিক্যাল সাবস্ট্যান্স যা কিছু আছে না কেন, সব কিছু বস্তুই কিন্তু এই নন অর্গানাইজড ফর্মে থাকার একটা টেন্ডেন্সি। তাহলে সেই এই যে যে কার্ডগুলো বললাম সেখান থেকে আমরা দেখলাম কি যে আসলে অ্যাকচুয়ালি এই নন অর্গানাইজড ফর্মে থাকাই একটা জেনারেল ক্যারেক্টারিস্টিক্স। এটা দুনিয়ার সব রকম বস্তুর জন্য অ্যাপ্লিকেবল। তাহলে চেঞ্জ অফ আইস, আমরা যে এতদিন 2 দিন করে ধরে বলতেছি যে বরফকে রেখে দিলে সহজেই মানে গলে যাচ্ছে, আবার পানিকে রেখে দিলে খুব সহজেই এটা বাষ্প হয়ে যাচ্ছে। তাহলে এটা কেন, কারণটা কি, সেই কারণটা আমরা একটু দেখি। এই যে দেখো, এই হলো আইস। আইস মানে হলো সলিড স্টেট। তার মানে এইখানে যে পার্টিকেলগুলো আছে, ওয়াটার মলিকুল, সবগুলোর মধ্যেই এখানে আইস, তারপরে লিকুইড ওয়াটার অ্যান্ড ওয়াটার ভেপার, প্রত্যেকটার মধ্যেই কিন্তু ওয়াটার মলিকুল আছে। তাহলে ওয়াটার মলিকুল যদি থাকে, তাহলে এখন দেখো আইসের মধ্যে হলো সলিড স্ট্রাকচার এবং মলিকুলগুলো একটা সুন্দর অ্যারেঞ্জমেন্ট। যেমন প্রত্যেকটা ইসের সাথে কি হচ্ছে, এই যে অক্সিজেন আছে, এই অক্সিজেনের সাথে এই হাইড্রোজেন একটা হাইড্রোজেন বন্ড আছে, আবার এই অক্সিজেনের সাথে তার পাশের হাইড্রোজেনটার একটা হাইড্রোজেন বন্ড আছে। সিমিলারলি এই যে ওয়াটার আছে, এই ওয়াটারের হাইড্রোজেনের সাথে এই অক্সিজেনটার একটা হাইড্রোজেন বন্ড আছে। তার মানে কি, এটা একটা ওয়েল অর্গানাইজড, দ্যাট মিন্স একটা পারফেক্ট ওরিয়েন্টেশন। এই ওরিয়েন্টেশনটা এটা কিন্তু ফলো করে ফর সলিড। তাহলে সলিডের ক্ষেত্রে এর ওরিয়েন্টেশনটা, তার মানে যেই মলিকুলগুলো অথবা যেই স্টেটে তার ওরিয়েন্টেশনটা খুব ভালো, সেটাকে আমরা বললাম অর্গানাইজড। কিন্তু তার মানে এই যে স্পেসটা ইন বিটুইন, যে স্পেস এই মলিকুলগুলোর মধ্যে ইন বিটুইন স্পেসটা খুব কম আছে,
এবং সলিড স্টেটে মলিকুলগুলো খুব কাছাকাছি থাকে এবং এগুলো ভাইব্রেট জাস্ট শুধুমাত্র জায়গায় থেকে থেকে ভেরি লিটল ভাইব্রেট করতে পারে, এছাড়া আর অন্য কিছু ওর থাকে না। তার মানে হলো লোয়ার টেম্পারেচার, অথবা আমরা যদি বলি যে যখন এটা ওয়েল অর্গানাইজড অথবা সলিড স্টেটে থাকে তখন মলিকুলগুলো খুব ওয়েল অর্গানাইজড থাকে এবং এগুলোর শুধুমাত্র জায়গায় থেকে একটু ভাইব্রেট করতে পারে, বাট নো আদার এনার্জি ইজ অ্যাপ্লিকেবল হেয়ার। সো সেই ক্ষেত্রে এই মলিকুলগুলোর র্যান্ডমনেসটা খুব কম থাকে। কিন্তু যখন এটা সলিড থেকে লিকুইড অবস্থায় যায় তাহলে দেখো এখন এই যে মলিকুলগুলো এইটার ওরিয়েন্টেশন আর এইটার ওরিয়েন্টেশন অনেকটাই ডিফারেন্ট। এইটা যেমন সুন্দর অর্গানাইজ ওয়েতে ছিল, এটা কিন্তু অনেকটাই ডিসঅর্ডার্ড অবস্থায় আছে। তাহলে এখন এই মলিকুলগুলোর মধ্যে আমরা যেখানে দেখাইছিলাম এইখানে এই যে ঘটনাটা, হ্যাঁ, এইখানে প্রবাবিলিটি ছিল খুবই লেস, মানে খুব সহজেই চায় যে এই যে ঘটনাটা এটা এই ইভেন্টে কনভার্ট হতে। তাহলে এখানে মলিকুলগুলো কেন নয়? ডেফিনেটলি দিস মলিকুল উইল ট্রাই টু নন অর্গানাইজড ফর্ম। সো এই মলিকুলগুলো নন অর্গানাইজড ফর্মে যাওয়ার চেষ্টা করবে। তো সেই কারণেই কিন্তু এই যে সলিড থেকে এই মলিকুলগুলো নন অর্গানাইজড ফর্মে চলে যাওয়ার চেষ্টা করতেছে এবং এই কারণেই যে এর যে ওরিয়েন্টেশনটা চেঞ্জ হয়ে নন অর্গানাইজড ফর্ম অথবা ডিসওরিয়েন্টেশন এই ফর্মে আসছে এবং সে কারণেই এইটা মলিকুলটা সলিড থেকে লিকুইডে কনভার্ট হয়ে যাচ্ছে। যদিও আমাদের টেম্পারেচার আউটসাইড টেম্পারেচার বেশি কম সেটা যেভাবেই থাকুক না কেন, জাস্ট তুমি ওপেন এয়ারে রেখে দিলে অটোমেটিক্যালি এই আইস থেকে লিকুইড হয়ে যাবে। সিমিলারলি এইখানে যতটা র্যান্ডমনেস আছে বা ওরিয়েন্টেশনটা যেভাবে আছে, এখান থেকে যখন আমরা আর একটু এসের দিকে যাই, আর একটু বেশি টেম্পারেচার বা যখন লিকুইড থেকে গ্যাস হয় তখন দেখো এইখানে তো মলিকুলার স্পেসটা অনেকটা কম ছিল, এটার তুলনায় একটু বেশি, বাট এইখানে মলিকুলার স্পেস বিটুইন দ্য মলিকুলস অ্যান্ড অলসো দ্য ওরিয়েন্টেশন অর র্যান্ডমনেস আরও অনেক বেশি বেড়ে গেছে। তাহলে আমাদের সারা দুনিয়ার প্রত্যেকটা পদার্থের একটা জেনারেল ক্যারেক্টারিস্টিক্স হলো যে এটা ও র্যান্ডম ওরিয়েন্টেশন এটা থাকবে, এটা হলো স্বাভাবিক। তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি যে এই লিকুইড ওয়াটারটা গ্যাসিয়াস ভ্যাপারে ইজিলি কনভার্ট হয়ে যাচ্ছে এবং এইটা হলো একটা স্পন্টেনিয়াস প্রসেস। আমরা সেটা আর একটু ডিটেলস দেখব। Careful examination shows that in each of the process visualizing melting of ice and evaporation of water, there is an increase in randomness or disorder of the system. মানে আমি যে ছবিটা দেখাইলাম যে এই যে সলিড থেকে লিকুইড বা লিকুইড থেকে ভ্যাপার এটা যখন হচ্ছে তাহলে কন্টিনিউয়াসলি এটার থেকে কি এটা সুন্দর ওরিয়েন্টেড আছে বা অর্গানাইজড আছে এবং এখানে আর একটু অর্গানাইজেশনটা ডিসঅর্ডার হয়ে গেছে এবং এর পরে কিন্তু আরো বেশি ডিসঅর্ডার হয়ে গেছে। তো এইটা কিন্তু একটা স্পন্টেনিয়াস প্রসেস এবং কারণ হলো কি সারা পৃথিবীর যত ইভেন্ট আছে সব ইভেন্ট কিন্তু একটা জেনারেল ক্যারেক্টারিস্টিক্স হলো যে ডিসঅর্ডার্ড ফর্মে। মানে আমাদের মানুষের মধ্যেও কিন্তু একটা টেন্ডেন্সি আছে যে আমরা জামা কাপড়গুলো উল্টে পাল্টে রাখতে খুব পছন্দ করি, সাজাই গোছায় রাখতে সময় লাগে, পরিশ্রম হয়, সেগুলো কিন্তু আমরা খুব কম করি, যেটা আসলে তোমরা কেউ কেউ হয়তো বা ভালো করো কিন্তু আমার বেলায় একটু কঠিন যে আমি হয়তো বা জামা কাপড় ওই বিছনার উপরে একটা থাকলো ওই জিনিসের উপরে একটা থাকলো এরকম ভাবে থাকে আর কি মাঝে মধ্যেই। তো যাই হোক এটা করতে পরিশ্রম লাগে যে সাজাইতে, এই যে পরিশ্রমটা মানে এই যে যে এনার্জিটা, এই এনার্জিটা যদি তুমি ওভাবে ফেলে রেখে দাও, জাস্ট যেখানে আসা জামাটা বাইরে থেকে এসে তুমি জামাটা চেঞ্জ করলা ঠিক ওইখানেই যদি ফেলে রাখো, তার মানে কি তোমাকে আর ফার্দার এনার্জি লস করতে হচ্ছে না। তো এনার্জি যদি লস করতে না হয় তার মানে কি উই ক্যান স্টোর দ্য এনার্জি, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আমাদের হবে কি যে আমাদের এই সিস্টেমটা কিন্তু একই সাথে মিলে যাচ্ছে যে এই যে যে আমাদের অবস্থাটা এইখান থেকে যদি এই অবস্থায় যেতে হয় তাহলে আমাদেরকে এই মলিকুলগুলোর ওরিয়েন্টেশনটা একটু
পারফেক্ট হতে হবে বা অর্গানাইজ হতে হবে। তো তার জন্য আমাদের এনার্জি স্পেন্ড করতে হবে। তাহলে সেই জন্য কিন্তু এই মলিকুলগুলো সহজেই এই ফর্মে চলে আসে, নট রিভার্স ওয়ে। আচ্ছা, তাহলে the water molecule in ice are arranged in a highly organized crystal, মানে আইসের মধ্যে, আইস তো সলিড, তাহলে সেই ক্ষেত্রে the water molecules in ice are arranged in a highly organized crystal pattern which permits little movement, মানে খুব সামান্য পরিমাণ মুভমেন্ট হতে পারে, জাস্ট জায়গায় থেকে থেকে একটু সামান্য ভাইব্রেট করতে পারে, এরকম সামান্য একটু জায়গায় ভাইব্রেট করলো। as the ice melts the water molecules become disorganized and can move more freely। তো সেক্ষেত্রে যখন এই আইসটা মেল্ট করে ওয়াটার হয়ে যাচ্ছে, তখন মলিকুলগুলো আরো একটু বেশি ডিসঅর্গানাইজড হয়ে গেল এবং তখন মলিকুলগুলো একটু ফ্রিলি মুভ করতে পারে। এই কারণেই কিন্তু আমরা লিকুইডকে যখন যে কন্টেইনারে রাখবো সেই কন্টেইনারের শেপ ধারণ করবে, কিন্তু সলিডের ক্ষেত্রে এই পার্টিকেলগুলো অথবা মলিকুলগুলোর কোনো মুভমেন্ট থাকে না। এই কারণে তুমি যেই অবস্থায় রাখবা সেই অবস্থায় থাকবে, মানে এটার শেপটা কিন্তু পরিবর্তন হবে না। আচ্ছা, the movement of big molecules become freer still the movement of the molecules become freer still when the water evaporation into a space, as now they can roam about throughout the entire atmosphere। মানে যখন তোমার লিকুইড অবস্থায় ছিল, সেই লিকুইড অবস্থায় মলিকুলগুলো যতটা র্যান্ডম ছিল, যদি এটাকে ইভাপোরেট করা হয় অর ভ্যাপোরাইজ করা হয়, তখন মলিকুলগুলোর কিন্তু ইভাপোরেশন মানে র্যান্ডমাইজেশনটা আরো বেশি বেড়ে যাবে, কারণ পুরো বড় একটা স্পেস পাবে। তো সেই বড় স্পেসের মধ্যে ওই মলিকুলগুলো randomly move করতে পারবে। So throughout the entire atmosphere, in other words we can say that the randomness of water molecule increases as ice melts into water or water evaporates into space। মানে একদম সহজ কথায় আমরা বলি যে যখন সলিড থেকে বা আইস থেকে লিকুইড ওয়াটার ফর্ম করে অথবা লিকুইড ওয়াটার থেকে ইভাপোরেট করে ভ্যাপার তৈরি হয়, তখন কি হয় যে এই মলিকুলগুলোর র্যান্ডমনেসটা বৃদ্ধি পেতে থাকে, মানে ইনফাইনিটিসিমাল হিসেবে, যে আগে যতটা র্যান্ডমনেস ছিল, যখন ভ্যাপার হয়ে যাচ্ছে আইসের তুলনায় যদি ভ্যাপারের চিন্তা করো, সেক্ষেত্রে তাদের র্যান্ডমনেসটা অসীম, অনেক বেশি পরিমাণে। আচ্ছা, ইনক্রিজ ইন র্যান্ডমনেস ফেভারস এ স্পন্টেনিয়াস চেঞ্জ। তাহলে চেঞ্জ দ্যাট ব্রিংস অ্যাবাউট র্যান্ডমনেস ইজ মোর লাইকলি টু অকার দ্যান ওয়ান দ্যাট ব্রিংস অ্যাবাউট অর্ডার। মানে আমি যে কথাগুলো একটু আগে বলেছি যে যদি কোনো ইভেন্ট অথবা যদি কোনো ঘটনা, যেই ঘটনা ঘটার পসিবিলিটিটা বেশি, ডেফিনেটলি আমরা সেই দিকেই যাব। তবে দুনিয়াতে একটা জিনিস কিন্তু খুব উল্টা, একটা জিনিস উল্টা, তার মানে হলো কি যে সত্য জিনিস যদি হাজার মানুষে বলে, মানে মিথ্যা জিনিস যদি হাজার মানুষে বলে, কিন্তু সত্য জিনিস যদি একজন মানুষ বলে, সেটাই কিন্তু ট্রু। কিন্তু অন্য ক্ষেত্রে এই যে আমাদের ইভেন্টের কথা বলছি, যেমন একটা এক্সাম্পল দেই, আমাদের এখনকার সমাজে সতীদাহ প্রথা, সতীদাহ প্রথা তোমরা হয়তো বা কোনো ক্লাসে 7, 8, 9-এ কোনো এক সময় সামাজিক বিজ্ঞানে পড়ে আসছো। সেই সতীদাহ প্রথা, এটার বিরুদ্ধে আন্দোলন করছিলেন রাজা রামমোহন রায় এবং বিদ্যাসাগর, এরা করেছে। তাহলে সেই সময় বিদ্যাসাগর যে সময় করছে, আন্দোলন করছে, সেই সময় এই এসের বিপক্ষে মানে একটা সিগনেচার কালেকশনের ব্যাপার ছিল, সেখানে এই সতীদাহ প্রথার পক্ষে, মানে ওই মেয়েগুলোকে তাদের হাজব্যান্ডের সাথেই পোড়াইয়া মারা হবে, তার পক্ষে মানুষ সিগনেচার করেছিল অ্যারাউন্ড 30,000 বা মোর দ্যান 30,000, আর তার বিপক্ষে সাইন ছিল লেস দ্যান 1000। তার মানে কি, এখন 30,000 মানুষ বা 30,000-এর বেশি মানুষ সাইন করছে একটা জিনিসের পক্ষে, মানে একটা ইভেন্টের পক্ষে, আর একটা পক্ষ মাত্র 1,000-এরও কম।
তার মানে কি আমাদের এখন এই যে এখনকার যে সমাজ, এই সমাজে কি তাহলে ওই হাজব্যান্ড মরে গেলে তার সাথে সাথে তার স্ত্রীকেও দিতে হবে, পোড়াই দিতে হবে বা কবরে দিয়ে দিতে হবে? তার মানে দেখো এই যে ঘটনা, আমি যে এটা বলতে চাইছি যে সত্য ঘটনা একজন বললেও সেটা সত্য, সেটা হাজার মানুষে যদি সেটা সাপোর্ট করে মিথ্যাটাকে, তারপরেও কিন্তু সেটা সত্য হয়ে যায় না। ঠিক একই রকম কিন্তু আমাদের এই সায়েন্সের ঘটনা কমপ্লিটলি এভিডেন্স বেসড, সেই ক্ষেত্রে যেই ঘটনার প্রবাবিলিটিটা বেশি থাকবে সেই ইভেন্টটাই আমরা বেশিরভাগই পাবো, সেটাই হলো আমাদের সায়েন্টিফিক ওয়েতে। তো সেটার ওর সাথে কিন্তু ওই যে যে ঘটনার কথা বললাম সতীদাহ প্রথা রদ করার জন্য, তো সেই ঘটনার যদি হিসাব করা হয় তাহলে কিন্তু ওই ঘটনাটা কোনোদিনই সায়েন্টিফিক্যালি পাস হয় না। হুম কিন্তু যেহেতু এটা একটা সামাজিক বিষয়, তো সেটার সাথে সায়েন্স আসলে এতটা রিলেটেড না, তো সেই কারণে ওইটা করতে কি প্রসেস ফলো করা হয়েছে সেটা হয়তো বা সায়েন্টিফিক্যালি এক্সপ্লেন করা যেতে পারে, কিন্তু 1000-এর কম মানুষ সাপোর্ট করায় সেই ঘটনাটাকে আমাদেরকে মেনে নিতে হয়েছে, সেটা কিন্তু সায়েন্স সাপোর্ট করে না। এনিওয়ে, যাক, সেটার সাথে আমরা এটা গুলিয়ে ফেলবো না। আমাদের ঘটনা হলো যে হয়ে মানে একটা ঘটনা যত বেশি পসিবল হবে বা প্রবাবিলিটিটা যত বেশি হবে সেই ঘটনাটাই বারে বারে ফিরে আসবে এবং সেটা আমরা বেশি পাবো। তাহলে আমরা দেখতে পেলাম কি যে নন অর্গানাইজড ফর্মটা যে কোনো একটা সাবস্ট্যান্সের অথবা যে কোনো একটা ইভেন্টের নন অর্গানাইজড ফর্মটা বেশি বারে বারে আসে, এবং সেই কারণেই প্রত্যেকটা মলিকুল অথবা প্রত্যেকটা সাবস্ট্যান্সের নন অর্গানাইজেশন অবস্থায় থাকাটা একটা জেনারেল টেন্ডেন্সি। We can see that the sequence of cards is certainly highly organized. যখন আমরা এই যে কার্ডের কথা বলেছি যে let us suppose we have a suite of playing cards arranged numerically, যেটা আমি আগে দেখাইছি এই যে এটা, তাহলে এটা সুন্দরভাবে সিকোয়েন্সিয়ালি অথবা নিউমেরিক্যালি সাজানো আছে, তাহলে এইটা খুব অর্গানাইজড ওয়েতে। কিন্তু যখন আমরা উপরের দিকে টস করে দিলাম, টস করে দেওয়ার পরে যদি তুমি কার্ডগুলোকে আবার ধরো তাহলে দেখবা কি এইরকম একটা অবস্থায় হযবরল পুরা উল্টাপাল্টা অবস্থায় তৈরি হবে। তো সেই ঘটনাটাই আমরা এখানে একটু এক্সপ্লেন করছি। নাও if we throw the cards into the air, collect them and re-stack them, মানে সাজাও আবার সাজাও, we will almost surely find that they have been placed in at random. This is expected because when the cards are tossed there are many ways for them to be disordered, মানে কখনো এর পরে 5 এর পরে 10 অথবা জে কে কিউ এরকম উল্টাপাল্টা আসতে পারে। তাহলে এইরকম ঘটনা হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি কম্পেয়ার টু এর পরে 2 3 4 5 6 এরকম করে আসার ঘটনাটা। তাহলে দিস ইজ এক্সপেক্টেড বিকজ হোয়েন দ্য কার্ডস আর টসড there are many ways for them to be disordered while there is only one way for them to come together again in their original sequence. মাত্র একটা ইভেন্ট আমি বলেছিলাম, আন্দাজেই বলেছি নাম্বারটা হয়তোবা 1 মিলিয়ন ইভেন্টের মধ্যে একটা হতে পারে। সো thus on the basis of pure chance of a disordered sequence is far more probable than ordered one. তার মানে 9,99,999 এই ঘটনাগুলো ডিসঅর্ডার্ড হতে পারবে আর তার মধ্যে একটা হতে পারবে অর্ডার, যেটা আসলে খুবই নেগলিজিবল একটা ইভেন্ট। সো thus on the basis of pure chance of a disordered sequence is far more probable than the ordered one with which we started. The same law of chance applies to any physical or chemical process, যেটা আমি বলেছি যে সারা দুনিয়ার যত রকমের সাবস্ট্যান্স আছে, বস্তু আছে, ইভেন্ট আছে, সবকিছুরই একটা জেনারেল টেন্ডেন্সি হলো যে এটা ডিসঅর্ডার্ড ফর্মে থাকবে। তাহলে এখন আমরা এনট্রপির ডেফিনিশনটা দেখি। Entropy is a thermodynamic state quantity that is a measure of the randomness or disorder of the molecules of the system. মানে কোনো একটা মলিকুল কতটা ডিসঅর্ডার্ড অবস্থায় আছে তার মেজারমেন্টটাই হলো এনট্রপি। Just entropy is a thermodynamic state quantity
that is a measure of the randomness or disorder of the molecules of the system. কোনো একটা সিস্টেমে যে মলিকিউলগুলো সেটা কি 100% অর্ডার ওয়েতে আছে না পার্টলি না কতটুকু, সো জাস্ট মেজারমেন্ট অফ দ্য ডিসঅর্ডারনেস অফ দ্য molecules or randomness of the events of the molecules in the system. মানে কোনো একটা সিস্টেমে তার মলিকিউলগুলো কতটা ডিসঅর্গানাইজড অথবা র্যান্ডম অবস্থায় আছে তার মেজারমেন্টটাকেই আমরা বলছি এনট্রপি। The symbol of entropy is S, just while the change in disorder accompanying a process from start to completion is represented by delta S. যে কোনো কিছুই আমরা পরিবর্তন বোঝাইতে গেলে তার পিছনে একটা ডেল্টা সাইন দিয়ে দেই, তাহলে সেটা আমরা বুঝতে পারি যে ইনিশিয়াল এবং ফাইনালের মধ্যে ডিফারেন্সটা। তাহলে দেন দ্য এন্ট্রপি অফ এ সিস্টেম ইজ এ স্টেট ফাংশন and depends only on the initial and final states of the system. যে ইনিশিয়াল এবং ফাইনাল স্টেটের উপরে ডিপেন্ড করে যেই প্রপার্টিগুলো সেইগুলোকে আমরা স্টেট ফাংশন বলেছি। দ্য এন্ট্রপি অফ এ সিস্টেম ইজ এ স্টেট ফাংশন অ্যান্ড ডিপেন্ডস অনলি অন দ্য ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল স্টেট অফ দ্য সিস্টেম। দ্য চেঞ্জ ইন এন্ট্রপি ডেল্টা এস ফর এনি প্রসেস ইজ গিভেন বাই দ্য ইকুয়েশন জাস্ট ডেল্টা এস ইকুয়াল এন্ট্রপি অফ ফাইনাল স্টেট মাইনাস এন্ট্রপি ইনিশিয়াল। তার মানে আমরা যে কোনো টার্ম যখনই ডেল্টা এস অথবা ডেল্টা টার্মটা ইউজ করব তখন আমরা দেখি কি যে আসলে তার ফাইনালের রেসপেক্টে ইনিশিয়ালটা কত ছিল, দ্যাট মিন্স দ্য ডিফারেন্স বিটুইন ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল ইজ কনসিডার্ড অ্যাজ দ্য ডেল্টা, দ্যাট মিন্স ডেল্টা অফ দ্যাট প্রপার্টি। এখন যদি কোনো একটা সিস্টেমের ফাইনাল এন্ট্রপি ইজ গ্রেটার দ্যান ইনিশিয়াল তাহলে সেক্ষেত্রে ডেল্টা এসটা পজিটিভ হবে। মানে কোনো একটা, তার মানে যদি কোনো সিস্টেমের র্যান্ডমনেসটা বেড়ে যায় তাহলে তার এন্ট্রপিটা বেড়ে যাবে এবং তখন সেই ডেল্টা এসটা কি হবে, ইনিশিয়াল মানে আমরা যখন এই ওয়াটারের কথা বলি বা আইস থেকে ভেপার অথবা আইস থেকে এটা, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি কি এইখানে র্যান্ডমনেসটা কম আছে, তার মানে ডিসঅর্ডারটা কম, সেই ক্ষেত্রে এটার এন্ট্রপি কম হবে আর এটার এন্ট্রপি বেশি হবে। তাহলে এন্ট্রপি যদি কোনো সিস্টেমের পজিটিভ হয়, if the value of entropy change is positive then the system can be considered as spontaneous. তাহলে বোঝা গেল যে আসলে কেন আমরা আইস থেকে ওয়াটার পাই অথবা ওয়াটার কেন ইভাপোরেট হয়ে যায়। তার মানে হলো যে যদি কোনো একটা সিস্টেমের এন্ট্রপি চেঞ্জ, দ্যাট মিন্স ডিফারেন্স বিটুইন ফাইনাল অ্যান্ড ইনিশিয়াল ইজ পজিটিভ, তাহলে সেই সিস্টেমটা স্পন্টেনিয়াস হতে পারবে এবং যদি নেগেটিভ হয় তাহলে সেটা নন স্পন্টেনিয়াস। তাহলে আমরা দেখতে পেলাম কি যে এখানে আইস থেকে ওয়াটার যখন ফর্ম করতেছে তখন তার র্যান্ডমনেসটা অনেক বেশি বেড়ে যাচ্ছে এবং এই কারণেই তার এন্ট্রপিটা পজিটিভ আর এই কারণেই ঘটনাটা স্পন্টেনিয়াস। বোঝা গেল? আচ্ছা, তাহলে এখন আমরা দেখি আর একটু কয়েকটা এক্সাম্পল। এ প্রসেস অ্যাকম্পানিড বাই অ্যান ইনক্রিজ ইন এন্ট্রপি টেন্ডস টু বি স্পন্টেনিয়াস, যেটা আমি অলরেডি বলেছি যে যদি কোনো সিস্টেমের এন্ট্রপি বৃদ্ধি পায়, মানে র্যান্ডমনেসটা বৃদ্ধি পাওয়া, তার মানেই হলো যে এর এন্ট্রপিটা বৃদ্ধি পাওয়া এবং এন্ট্রপি যদি বৃদ্ধি পায় তার মানে ডেল্টা এসটা পজিটিভ হবে। কারণ ইনিশিয়াল এই দেখো এই যে একটা স্টেট আছে, এই স্টেটের প্রত্যেকটা ইভেন্ট বা প্রত্যেকটা দুইটা মলিকুল বা বলি এটা একটা গ্রিন পার্ট এটা একটা গ্রে পার্ট, তাহলে সবগুলোর ক্ষেত্রে কিন্তু ওরিয়েন্টেশনটা একই প্যাটার্নে আছে। কেউ কেউ আবার বার্গারও মনে করতে পারো, তো সেইভাবে তাহলে এইটা হলো একটা অর্গানাইজ ওয়ে। তো এই যে গ্রে পার্টটা এই পাশে আছে সবটার ক্ষেত্রে নিচে আছে আর এইখানে আছে এলোমেলো, তার মানে কি এখানে একটা র্যান্ডম সিকোয়েন্স অথবা র্যান্ডম ওরিয়েন্টেশন আছে যে কারণে এই মানে অবস্থা থেকে স্টেট এ থেকে খুব সহজেই স্টেট বি এর দিকে যেতে পারবে। সো এ প্রসেস accompanied by an increase in entropy tends to be spontaneous. Let us consider a molecular system in states A and B
this is our state A and this is our state B. In state A, all the molecules are arranged and highly organized or ordered. মানে সুন্দরভাবে এটা অর্গানাইজ আছে. While in state B, the molecules are present at random and it is highly disordered. তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি কি একটা উপরে একটা নিচে, একটা উপরে আবার এটা উপরে আবার নিচে, এরকম করে করে মানে খুব র্যান্ডমলি এটা ওরিয়েন্টেটেড আছে. তো সেই ক্ষেত্রে এই যে ঘটনাটা, দ্যাট মানে এখান থেকে কিন্তু খুব সহজে এইদিকে যাবে না. যেমন আমি বলেছিলাম আমার ঘরের জামা কাপড় যদি আমাকে অর্গানাইজ করতে হয় তাহলে আমাকে সময় ব্যয় করতে হবে, আমার এনার্জি লস করতে হবে. তো সেক্ষেত্রে ঠিক একইভাবে এই ডিসঅর্ডার্ড ফর্ম থেকে এই অর্গানাইজড ফর্মে যেতে গেলে তোমাকে কিছু এনার্জি সাপ্লাই করতে হবে, অথবা একটা মানে সময় কাজ করতে হবে, অথবা এনার্জি, বেশিরভাগ ক্ষেত্রে এনার্জি কিছু অ্যাপ্লাই করতে হবে, অথবা এর টেম্পারেচারটাকে অনেক লো করতে হবে. তাহলে এটা টেম্পারেচারটাকে যদি অনেক লো করে দাও তখন তার মলিকুলগুলোর অর্গানাইজেশনটা বা ওরিয়েন্টেশনটা অনেকটা বা কাইনেটিক এনার্জিটা অনেকটা কমে যাবে. কমে গেলে তখন তার মুভমেন্টটা কমে যাবে, তখন তার অর্গানাইজেশনটা অনেক হতে পারে, ওরিয়েন্টেড হতে পারে. তাহলে সেটা হলো কথা. এবারে দেখি বাই ডেফিনেশন দ্য এন্ট্রপি অফ এ ইজ লো অ্যান্ড দ্যাট অফ বি ইজ হাই. মানে এইটা খুব সুন্দর ওরিয়েন্টেশন আছে আর এইটা ওরিয়েন্টেশনটা অনেক ডিসঅর্ডার্ড আছে, যে কারণে এটার এন্ট্রপি অনেক কম আর এটার এন্ট্রপি অনেক বেশি. তাহলে thus an increase of entropy occurs in the change from A to B. তার মানে ইভেন এ থেকে বি স্টেটে যদি আমরা যাই তাহলে আমাদের এন্ট্রপির ভ্যালুটা বৃদ্ধি পেতে থাকে. অ্যাকর্ডিং টু দ্য ল অফ চান্স অর প্রবাবিলিটি, A is less probable and B is more probable. Therefore, the change from A to B is spontaneous. মানে এই ওরিয়েন্টেশনটা এইরকম এক্স্যাক্টলি পারফেক্ট ওরিয়েন্টেশন হওয়ার পসিবিলিটিটা কিন্তু খুবই কম. তুমি হয়তোবা একটা নির্দিষ্ট টেম্পারেচার লো করলা, এই সিস্টেমটা বা স্টেট বি এর টেম্পারেচারটাকে অনেকটাই লো করলা, বাট তখন দেখা গেল কি মোটামুটি সবগুলো মলিকুল অর্গানাইজড হয়েছে, তারপরেও একটা দুইটা রয়ে গেছে. তার মানে কি যে তুমি অনেকটা পরিশ্রম করছো, অনেকটা এনার্জি সাপ্লাই করছো, অথবা অনেকটা এনার্জি এখান থেকে টেক আউট. তুমি এখান থেকে কি করতে হবে, আসলে কোনো একটা মলিকুলকে যদি আমরা অর্গানাইজ করতে চাই, তার মানে লিকুইড থেকে সলিড করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, সেটাকে কুল করতে হবে. তার মানে তার যে ইন্টারনাল এনার্জি আছে সেই ইন্টারনাল এনার্জিটাকে আমাদেরকে নিয়ে নিতে হবে, তাহলেই কেবল তুমি ওই মলিকুলগুলো অর্গানাইজড ওয়েতে ফিরে যেতে পারো. তো সেই ক্ষেত্রে যদি তোমার সাফিসিয়েন্ট এনার্জি টেক আউট না হয় তাহলে সেটা অর্গানাইজ ওয়েতে যাবে না. তো তার জন্য আমাদেরকে মানে এই যে অর্গানাইজড ওয়ের যে ইভেন্ট, মানে এইটার জন্য বা এই ঘটনাটা কিন্তু অনেক কম অথবা রেয়ার কেস. আর এই রকম থাকলে এইরকমই থাকবে এমন কথা নাই, যেমন এইটা নিচের দিকে থাকতে পারে আবার এইটা উপর দিকে থাকতে পারে. মানে এখানে একটা মাত্র ইভেন্ট দেখানো হয়েছে যে এই অবস্থায়, কিন্তু এখানে যতগুলো কম্পোনেন্ট আছে প্রত্যেকটা কম্পোনেন্ট ইচ্ছে মতো আমরা ঘুরিয়ে ফিরিয়ে একটা নির্দিষ্ট অর্ডার তৈরি করতে পারি. তো সেই ঘটনাগুলো কখনোই কিন্তু এইটার মতো হবে না. তো এইখান থেকে আমরা হাজারটা ইভেন্ট তৈরি করতে পারবো, কিন্তু এই ইভেন্ট মাত্র একটাই হবে. তাহলে এই অর্গানাইজড ওয়েতে আমাদের যে ইভেন্ট নাম্বার বা possibility of having the organized state is very less compared to the disorganized state. So according to the law of chance or probability, A is less probable and B is more probable. Therefore the change from A to B is spontaneous. তাহলে আমরা এখানে দেখলাম কি যে A থেকে B তে যেতে হলে আমাদের এই প্রসেসটা হলো স্পন্টেনিয়াস. আর এখন এই দুইটা ঘটনা যেটা বলেছি, it follows that the change from A to B which is accompanied by increase of entropy will tend to be spontaneous. মানে কোনো একটা সিস্টেমের যদি এন্ট্রপি বৃদ্ধি পায় তাহলে সেই ঘটনাটাকে আমরা স্পন্টেনিয়াস হিসেবে ধরতে পারি, এবং from which is accompanied by increase of entropy will tend to be spontaneous. Hence
we can say in general that a change in the system which is accompanied by an increase in entropy tends to be spontaneous. মানে আমরা এতদিন শুধু জেনে আসছি যে এক্সোথার্মিক প্রসেসটাই সব সময় স্পন্টেনিয়াস হয়, কিন্তু আজ থেকে তোমরা জানবা কি যে শুধু স্পন্টেনিয়াস হওয়ার জন্য এক্সোথার্মিক রিঅ্যাকশনই হতে হবে এমন না, এনট্রপিও একটা বড় ফ্যাক্টর। যদি কোনো সিস্টেমের এনট্রপি বৃদ্ধি পায় তাহলে সেই প্রসেসটা স্পন্টেনিয়াস হতে পারবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা ওই সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সে গেলাম না, কারণ টাইম ইজ ওভার। তো সেক্ষেত্রে we will see the second law of thermodynamics in next class, and this is the end of today's class. If you have any question or comment regarding this, you are welcome.